সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা। বিগত 1 বছর ধরে আমি ক্যামেরার সামনে আসিনি অফলাইনে নিয়মিত পড়ানোর জন্য। তো এখন আমি অফলাইন পড়ানোর সঙ্গে সঙ্গে চেষ্টা করব কিছু নতুন ভিডিও নিয়ে আসার জন্য, কিছু ইম্পর্টেন্ট টপিক এই চ্যানেলে আলোচনা করার জন্য। তো আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 এর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি বিশদে আলোচনা করব। তোমরা ভিডিওটা পুরো দেখলে আশা করি তোমাদের কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। তো শুরুতেই শুরু করছি চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিক। তো প্রথমে যেটা আছে তোমাদের সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান। তড়িৎ আধান হলো কোনো একটা বস্তুর স্বকীয় ধর্ম, একটা ভরের মতনই একটা স্বকীয় ধর্ম, যার ফলে সেটি অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তু কণাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তাহলে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধানকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। তড়িৎ আধান দু ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো মনে রাখবে, পজিটিভ চার্জকে বিকর্ষণ করে এবং নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে এবং নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে। অর্থাৎ সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে। পজিটিভকে বিকর্ষণ করে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে, নেগেটিভকে বিকর্ষণ করে। অর্থাৎ সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে। তো এটা তো আমরা বুঝলাম যে কোন আধান কোন আধানকে আকর্ষণ করবে আর কোন আধানকে বিকর্ষণ করবে, কিন্তু কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করবে সেটা সর্বপ্রথম ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম্ব তিনি প্রণয়ন করেন এবং তার নাম অনুসারে সূত্রটার নাম করা হয় কুলম্বের সূত্র। তাহলে আমি প্রথমে আলোচনা করব কুলম্বস ল দিয়ে। তো কুলম্বস ল বা কুলম্বের সূত্রটা কি? কুলম্বস ল হচ্ছে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ধরো আমি শূন্য মাধ্যমে দুটো চার্জ দিয়েছি, একটা Q1 চার্জ আর একটা Q2 চার্জ। এখন Q1 চার্জ এবং Q2 চার্জের মধ্যে দূরত্ব যদি r হয়, আমি ধরে নিচ্ছি এরা y মাধ্যমে পরস্পরের থেকে r দূরত্বে রয়েছে, তাহলে Q1 টা এখানে পজিটিভ, Q2 টাও পজিটিভ, তাহলে Q1 চার্জ Q2 চার্জকে কি করবে? একটা বিকর্ষণ বল বা রিপালসিভ ফোর্স দেবে। তো a একে বিকর্ষণ করবে, আবার এও একে বিকর্ষণ করবে, ঠিক আছে? তো এই বিকর্ষণ বলের মানটা কত? আমি ধরছি Q1 Q2 কে বিকর্ষণ করছে, তাহলে এই বিকর্ষণ বলের মানটা যদি F হয়, অর্থাৎ Q1 Q2 কে F পরিমাণ বল দিয়ে বাইরের দিকে ঠেলা দিচ্ছে, তো এই F এর মানটা হবে F প্রপোর্শনাল টু Q1 Q2। তার মানে কি? তার মানে হচ্ছে এই ক্রিয়াশীল বলটা আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক যখন মধ্যবর্তী দূরত্ব কনস্ট্যান্ট হিসেবে থাকবে, যখন r স্থির। এটা উনি প্রথমে বললেন। দ্বিতীয় কথা কি বললেন? দ্বিতীয় কথা বললেন এদের দুজনের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F প্রপোর্শনাল টু 1/r²। এর মানে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে r² এর ব্যস্তানুপাতিক, তাই 1/r² লিখেছি। তাহলে এখানে লিখতে হবে যখন Q1 ও Q2 স্থির, ঠিক আছে? তাহলে এই দুটো যদি আমি একসঙ্গে লিখি তাহলে কি আসবে? F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r²। এখন এই প্রপোর্শনাল চিহ্নটাকে যদি তুলে দেওয়া হয় তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। আমি এখানে করছি, তাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r²। হ্যাঁ, তাহলে এই প্রপোর্শনালটা চিহ্ন তুলে দিলে এখানে একটা ভেদ ধ্রুবক আসবে। প্রপোর্শনাল উঠে গেলে ইকুয়াল টু এবং ইকুয়াল টুর সাথে একটা ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট আসে, তাহলে কি আসবে? K Q1 Q2 বাই r², যেখানে K হলো একটি সমানুপাতিক ভেদ ধ্রুবক, ঠিক আছে? আর এখানটা লিখতে হবে যখন Q1, Q2 ও r পরিবর্তনশীল। তাহলে এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ক্লাস 10 এর জন্য এইটুকুনি লিখলেই যথেষ্ট, কিন্তু তোমরা যখন আরেকটু বড় ক্লাসে উঠবে, অর্থাৎ ক্লাস 12 এ উঠবে, তখন দেখতে পারবে যে এই k এর ভ্যালুটা হচ্ছে 1/4πε0, যেখানে ε0 হচ্ছে শূন্যস্থানের তড়িৎভেদ্যতা। এটা তোমরা এখন বুঝবে না, এটা আরেকটু উঁচু ক্লাসে উঠলে বুঝতে পারবে।
তো এই কে এর ভ্যালু কত হয়, এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ এসআইতে, এবং এর একক হচ্ছে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। যাই হোক, তাহলে কুলম্বের সূত্রটা বোঝা গেল। তাহলে কুলম্বের সূত্রটা কি, যে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দুটোকে যদি আমি একসাথে পাঞ্চ করে লিখি তাহলে কি আসবে, q1 q2/r²। তাহলে এই প্রপোর্শনাল চিহ্নটা যদি আমি তুলে দিই তাহলে সেখানে আসবে একটা ভেদ ধ্রুবক বা k। তাহলে f = k q1 q2/r²। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের কুলম্বের সূত্র। ঠিক আছে, তাহলে এরপরে দেখি কি আছে, এরপরে আছে k এর মান এবং একক, এগুলো নিয়ে আলোচনা করলাম। আধানের একক, ঠিক আছে, আধানের একক নিয়ে আলোচনা করি। তো ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান এর সিজিএস একক হচ্ছে PSU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব, এবং এসআই আধানে হচ্ছে এসআই একক হচ্ছে তোমার কুলম্ব। তাহলে তড়িৎ আধানের সিজিএস একক কি, স্ট্যাট কুলম্ব, আর এসআই একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে, আমি প্রথমে তোমাদের 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব এটা সংজ্ঞা দিচ্ছি। 1 স্ট্যাট কুলম্ব বা 1 ESU, ধরো শূন্য স্থানে দুটো বিন্দু আধান আছে, এখানে q1 আছে আর এখানে q2 আছে। ঠিক আছে, এরা পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। কত সেন্টিমিটার দূরত্বে রয়েছে, 1 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। তাহলে আমি যদি কুলম্বের সূত্র লিখি তাহলে কি লিখব, F = q1 q2/r²। ওকে, আচ্ছা, এরা পরস্পরের উপরে 1 ডাইন বল প্রয়োগ করছে। বলের সিজিএস একক হচ্ছে ডাইন, তাহলে f এর মান কত, 1 ডাইন, আর দূরত্ব কত, 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার স্কয়ার করলে কত হবে, 1 হবে। আর একটা জিনিস বলে দিই, এখানে k টা কেন লিখলেন না স্যার, কারণ সিজিএস পদ্ধতিতে k এর মান 1 হয়। এসআই পদ্ধতিতে হচ্ছে f = k q1 q2/r²। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে f = k q1 q2/r² এবং সিজিএস পদ্ধতিতে যেটা হয় k এর ভ্যালুটা 1 হয়ে যায়, অর্থাৎ f = q1 q2/r²। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে f = q1 q2/r² এবং r এর ভ্যালু কত, 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার স্কয়ার করলে কত হবে, 1। দুটো বলের মান কত, 1। তাহলে q1 q2 যদি দুটোই q q করে হয় তাহলে q² কত হবে, 1। দেখো q² = 1। তাহলে আমি কি বলতে পারি, q √1 বা q ±1। অর্থাৎ এমন দুটি বিন্দু আধান যারা পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকবে এবং পরস্পরের উপরে 1 ডাইন বল প্রয়োগ করবে। এখানে বলের মান কত, f এর মান 1 ডাইন। তাহলে যখন দুটো বিন্দু আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বের ব্যবধানে থাকে এবং পরস্পরের উপর 1 ডাইন পরিমাণ বিকর্ষণ বল প্রয়োগ করে, তখন ওই প্রতিটি বিন্দু আধানকে বলা হবে 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আধানের এসআই একক। আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। তাহলে আমরা লিখেছিলাম কি, F = k q1 q2/r²। ঠিক আছে, তাহলে এই k এর ভ্যালুটা কত, এই k এর ভ্যালুটা হচ্ছে আমি বলেছি 1/4πε0 q1 q2/r², মানে k এর ভ্যালু হচ্ছে 1/4πε0। এইবার 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹। আচ্ছা, তাহলে দুটো বিন্দু আধান আছে, q1 আছে আর q2, এরা পরস্পরের সাপেক্ষে কত মিটার দূরত্বে রয়েছে, এসআই পদ্ধতিতে। তো তাহলে এসআই পদ্ধতিতে দূরত্বের একক মিটার, তাহলে ধরে নিচ্ছি এরা পরস্পরের সাপেক্ষে 1 মিটার দূরত্বের ব্যবধানে রয়েছে। ঠিক আছে, তাহলে পরস্পরের সাপেক্ষে যদি 1 মিটার দূরত্বের ব্যবধানে থাকে তাহলে r² করলে কত হবে, 1 এর স্কয়ার করলে 1 এর একই আসবে। আর q1 q2 কে যদি q q করে ধরে দিই তাহলে q1 q করলে কত আসবে, q²। তাহলে এবার দেখো আমাকে এই q² এর ভ্যালুটাকে 1 বের করতে হবে। তাহলে আমি f এর মান কত লিখলে q² এর মান 1 আসবে, f এর ভ্যালু আমি লিখলাম 9 × 10⁹। তাহলে f এর ভ্যালু যদি আমি 9 × 10⁹ লিখি তাহলে এদিকে 9 × 10⁹ আর এদিকে 9 × 10⁹ কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখান থেকে কি আসবে, q² = 1 বা q ±1। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে দুটো সমপরিমাণ বিন্দু আধান যদি পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে থাকে এবং পরস্পরের উপরে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তখন প্রতিটি বিন্দু আধানকে বলা হবে 1 কুলম্ব। তাহলে আধানের এসআই একক হচ্ছে কুলম্ব এবং আধানের সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ESU। ESU পুরো কথা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, তাহলে এই আধানের এসআই একক এবং সিজিএস একক অর্থাৎ কুলম্ব আর ESU এর মধ্যে যদি আমি সম্পর্ক লিখি,
সম্পর্কটা হচ্ছে 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ESU। 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ESU। এটা তোমরা জেনে রাখবে, ঠিক আছে। ইতিমধ্যে আমরা তড়িৎ আধান সম্পর্কে জানলাম। এইবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিভব, ঠিক আছে। তো তড়িৎ বিভব হচ্ছে এমন একটা ধর্ম যেই ধর্মের সাহায্যে বোঝা যায় যে কোন বস্তু তড়িৎ আধান বর্জন করবে আর কোন বস্তু তড়িৎ আধান গ্রহণ করবে। ধরো আমি প্রথমে এখানে একটা কন্ডাক্টর বা পরিবাহী নিলাম A, আর এখানে একটা কন্ডাক্টর পরিবাহী নিলাম হচ্ছে B, ঠিক আছে। এইবার B এর ক্ষেত্রে আমি ধরলাম এইখানটায় হচ্ছে 1 2 3 4 5 6 ছটা ইলেকট্রিক চার্জ আছে, আর এর ক্ষেত্রে ধরলাম 1 2 3 4 চারটে ইলেকট্রিক চার্জ আছে। এখন যদি এই দুটো পরিবাহীকে যদি আমি কানেক্ট করে দিই একটা পরিবাহী তার দিয়ে, তাহলে সবাই বলবে যে কে আধান বর্জন করবে আর কে আধান গ্রহণ করবে। ম্যাক্সিমাম লোকে কিন্তু কমেন্ট করবে যে বি হচ্ছে ইলেকট্রন ছাড়ছে, সরি ইলেকট্রন বলছি কেন, আধান ছাড়ছে, আর এ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে, কারণ এর কাছে বেশি আছে আর এর কাছে কম আছে। এইটা তোমাদের মাথায় প্রথমেই আসবে, কিন্তু আমি বলে দিই যে এটা কিন্তু এভাবে ডিফাইন হয় না। এটা ডিফাইন হয় তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভবের দ্বারা। যদি এ বস্তুর বিভব VA এবং বি বস্তুর বিভব VB হয়, এবং ধরে নিলাম যে VA ইজ গ্রেটার দ্যান VB, অর্থাৎ এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের থেকে বেশি, তাহলে কিন্তু এ থেকে বি এর দিকে আধান যাবে। তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? আধান প্রবাহিত হয় সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এবং এই যে আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পরিবাহিত হয়, এই জিনিসটা আমি একটা সহজ পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরো আমার কাছে দুটো পাত্র আছে, একটি পাত্রের মধ্যে অনেক বেশি পরিমাণে জল আছে, আর একটা পাত্রতে অল্প পরিমাণ জল আছে, ঠিক আছে। তাহলে সেটা আমি আঁকার চেষ্টা করছি। তাহলে দেখো আমি এখানে দুটো পাত্র রেখেছি, একটা হচ্ছে এ পাত্র আর একটা হচ্ছে বি পাত্র। এখন এ পাত্রের মধ্যে অনেক বেশি উচ্চতায় জল রয়েছে, কিন্তু এতে কম পরিমাণ জল রয়েছে। এতে ধরো এতটা হাইট পর্যন্ত জল রয়েছে, আর বিতে ধরো এতটা হাইট পর্যন্ত জল রয়েছে। তাহলে আমি দেখে কি বুঝতে পারছি যে এতে অল্প পরিমাণ জল আছে কিন্তু এটা বেশি উচ্চতায় রয়েছে, আর বিতে বেশি পরিমাণ জল আছে কিন্তু এর থেকে নিচে জল রয়েছে, তাই তো। এখন যদি আমি এই স্টপ ককটাকে উপরের দিকে তুলে দিই, তাহলে জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? এ থেকে কিন্তু বি এর দিকে আসবে। কতক্ষণ জল প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত দুটোর হাইট সেম হয়ে যাচ্ছে। তাহলে এ থেকে জলটা নামবে আর বি থেকে কি হবে? জলটা উপরের দিকে উঠবে। তাহলে এ থেকে নামবে এবং বি থেকে উপরের দিকে উঠবে, এবং যখন দুটোর হাইট সেম হয়ে যাবে তখন কিন্তু জলপ্রবাহটা বন্ধ হয়ে যাবে। তাহলে ঘটনাটা কি রকম হবে? ঘটনাটা হবে এ থেকে জল নামবে, এখান থেকে জল নামবে, আর এই দিকে জল প্রবাহিত হবে, এবং যখন দুটোর হাইট সেম হয়ে যাবে তখন জলপ্রবাহটা বন্ধ হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, বিতে কিন্তু জল বেশি ছিল তো, আর এতে জল কম ছিল, তবুও কম জল থেকে কিন্তু বেশি জলের দিকে গেছে। ঠিক যেরকম বিভবের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে এ বস্তুর ক্ষেত্রে, এই যে এর ক্ষেত্রে কিন্তু কম আধান ছিল, ঠিক আছে, আর বি এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আধান ছিল। হ্যাঁ, তবে এই দুটোকে যোগ করলে আমি দেখছিলাম যে এ থেকে বি এর দিকে আধান প্রবাহিত হচ্ছিল। কেন? কারণ VA ইজ গ্রেটার দ্যান VB, এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের থেকে কি বেশি, এ বস্তুর বিভব বি বস্তুর বিভবের থেকে বেশি। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ আধান যেমন প্রবাহিত হয়, এবং জলপ্রবাহ কি হয়? উচ্চ উচ্চতা থেকে নিম্ন উচ্চতার দিকে প্রবাহিত হয়। তাহলে জলপ্রবাহ যেমন জলের পরিমাণের উপর নির্ভর করছিল না, এখানে বেশি জল থাকা সত্ত্বেও কম জল, যেখানে কম পরিমাণ জল ছিল সেখান থেকে জল যাচ্ছিল, ঠিক এইখানে বেশি আধান থাকা সত্ত্বেও কম যেখানে আধান রয়েছে সেই কম আধান থেকে বেশি আধানের দিকে আধান প্রবাহিত হচ্ছে। কেন? কারণ এ বস্তুটার বিভব বেশি এবং বি বস্তুটার বিভব হচ্ছে কম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি যে সর্বদা আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে, ঠিক আছে। তাহলে তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব হলো পদার্থের একটি ধর্ম, যেই ধর্ম দিয়ে বোঝা যায় যে কোন বস্তু আধান দেবে আর কোন বস্তু আধান নেবে। এরপরে আমি কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞাটা দেব। তো কার্যের ধারণা থেকে বিভবের যদি সংজ্ঞাটা দিতে চাই, তার আগে আমাকে একটা ছোট্ট করে জিনিস বুঝে রাখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি?
ধরো এটা হচ্ছে একটা প্লাস আধান, প্লাস কিউ একটা আধান, তাহলে প্লাস কিউ আধানের চতুর্দিক বরাবর যতটুকুনি অঞ্চল বরাবর এর প্রভাব বিস্তার হবে সেইটুকুনি অঞ্চলকে বলা হয় এই আধানটার তড়িৎ ক্ষেত্র। স্যার কেমন কেমন লাগলো কথাটা? এর মানে কি? এর মানে হচ্ছে যে এইটুকুনি অঞ্চলের মধ্যে যদি আমি অন্য কোনো আধানকে নিয়ে আসি তাহলে সে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। ধরো আমি এইখানটা একটা প্লাস চার্জকে রাখলাম, প্লাস কিউ চার্জকে রাখলাম, তাহলে এই প্লাস কিউ চার্জ এই প্লাসটির উপর কোনো রকম বিকর্ষণ বল অনুভব করবে না বা বিকর্ষণ করবে না। যদি এই আধানটাকে এই ক্ষেত্রের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে এর উপর বিকর্ষণ বল করবে, বিকর্ষণ বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এইটুকুনি ক্ষেত্রের মধ্যে রাখলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করছে। যদি একটা মাইনাস আধানকে এখানে রাখি সে কোনো রকম আকর্ষণ বল অনুভব করবে না, কিন্তু যদি মাইনাস আধানটাকে এখানটায় রাখি তাহলে সে একটা আকর্ষণ বল অনুভব করবে। তাহলে কোনো বিন্দু আধানের চতুর্দিকে যতটুকুনি অঞ্চল বরাবর তার প্রভাব বিস্তার হবে সেইটুকুনি অঞ্চলকে বলা হবে উক্ত আধানটির তড়িৎ ক্ষেত্র। আমি এখানে বলে দিই যে আমি এই আধানটার তড়িৎ ক্ষেত্র বলছি, তাহলে এই আধানটার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তাই এটাকে বলা হয় সোর্স চার্জ, সোর্স চার্জ বা উৎস তড়িৎ আধান। এবং বাইরে আরেকটা আধান দিয়ে আমি চেক করছিলাম যে তড়িৎ ক্ষেত্র কতটুকু, এইখানে রাখলাম, দেখলাম যে কোনো রকম আকর্ষণ বল অনুভব করছে না, কিন্তু যখনই এই ক্ষেত্রটার ভিতরে ঢুকিয়ে দিলাম তখনই সে বুঝতে পারলাম যে আকর্ষণ বল অনুভব করছে। তাহলে এই চার্জটা দিয়ে কি আমি চেক করছি, টেস্ট করছি যে তড়িৎ ক্ষেত্র কতটা, তাই এই চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ। তাহলে আমরা তো বুঝলাম যে তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে তড়িৎ আধানের চতুর্দিক বরাবর যতটুকুনি অঞ্চল বরাবর তার প্রভাব বিস্তার হয়, অর্থাৎ যতটুকুনি অঞ্চলের মধ্যে অপর কোনো আধানকে প্রবেশ করালে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে ততটুকুনি অঞ্চল হলো তার তড়িৎ ক্ষেত্র। এটাকে আমি আরো সিম্পলিফাই করে বলে দিচ্ছি। ধরো প্রত্যেকটা মানুষেরই একটা ক্ষেত্র থাকে, মানে আমার ক্ষেত্র হচ্ছে আমার বাড়িটা, মানে আমি আমার বাড়ির ভিতরে যে কোনো জায়গায় গাছ লাগাতে পারি, যে কোনো জায়গায় মাটি খুঁড়তে পারি, তাহলে আমি আমার ক্ষেত্রের মধ্যে যেটুকুনি জায়গায় যা খুশি করতে পারি, কিন্তু আমি তো পাশের বাড়িতে কি করতে পারি না, একটা পাঁচিল দেওয়া থাকে, তার মানে ওইটুকুনি হচ্ছে আমার ক্ষেত্র। ঠিক এই আধানটার চারিপাশে যতটুকুনি অঞ্চলকে আমি চিহ্নিত করেছি ততটুকুনি হচ্ছে তার ক্ষেত্র। মানে কি এইটুকুনির মধ্যে অপর কেউ ঢুকলে যদি মাইনাস আধান ঢুকে তখন প্লাস আধান কি করবে, মাইনাস আধানকে টেনে নেবে, আবার যদি প্লাস আধান এখানে আসে তখন ওকে বিকর্ষণ করবে। এইটুকুনির মধ্যে ঢুকলেই করছে, তার মানে এইটুকুনির মধ্যে ও কাজটা করছে, তার মানে এই আধানটার তড়িৎ ক্ষেত্র কতটা, এইটুকুনি হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র হলো সেইটুকুনি অঞ্চল যেইটুকুনি অঞ্চলের মধ্যে অপর কোনো বিন্দু আধানকে আনলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। তাহলে তড়িৎ ক্ষেত্র কি এটা বোঝা গেল? তো তড়িৎ ক্ষেত্র যদি বোঝা যায় তাহলে তড়িৎ বিভবের সংখ্যাটাও বোঝা যাবে। তাহলে আমি কি করব, এটা একটা প্লাস কিউ চার্জ এবং ধরলাম প্লাস কিউ চার্জের চারিপাশে এইটুকুনি অঞ্চল হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এইবার আমি কি করব, অসীম দূরত্ব থেকে, ইনফাইনাইট দূরত্ব থেকে একটা 1 ইউনিট চার্জকে আমি নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? 1 ইউনিট চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো। খুব ভালো করে দেখবে, এই 1 ইউনিট চার্জটাকে আমি কি করছি, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাচ্ছি। তাহলে আমি যদি এখানে একটা পজিটিভ 1 ইউনিট চার্জকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাই তাহলে কি হবে? দেখো এটা হচ্ছে একটা প্লাস চার্জ, আমি আনছি আর একটা প্লাস চার্জকে, তাহলে প্লাস চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে যদি বিকর্ষণ করে তাহলে এই আধানটাকে আমি কষ্ট করে এখানে আনবো যখন, তখন এই আধানটা কি করবে, এই আধানটা তো ওই আধানটার উপরে একটা বিকর্ষণ বল অনুভব করবে বা বিকর্ষণ বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে, এই বিকর্ষণ। তাহলে কি হচ্ছে, এই আধানটার উপর অলরেডি একটা ফোর্স কিন্তু দিচ্ছে, ফোর্স বিকর্ষণ বল দিচ্ছে, তারপরেও কি করছি আমি এই 1 ইউনিট চার্জটাকে আমি কষ্ট করে এখান থেকে নিয়ে আসছি, এখান থেকে এখানে নিয়ে আসলাম, ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলাম। তাহলে কি হচ্ছে, আমার একটা বল কাজ করছে, বলের বিরুদ্ধে আমি ওটাকে কষ্ট করে 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 আস্তে 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 নিয়ে আসছি। তাহলে বলের বিরুদ্ধে আমি কি করছি, বস্তু কণাটার একটা সরণ ঘটাচ্ছি। তোমরা ক্লাস 9 এ পড়েছো যে বল এবং সরণ মানে কি, কার্য। তাহলে অসীম দূরত্ব থেকে এই একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তাহলে আমি কি করব, আমি হচ্ছে এই বিন্দুটার তড়িৎ বিভব কত সেটা বের করব। তো কিভাবে নির্ণয় করতে হয়, অসীম দূরত্ব থেকে একটা 1 ইউনিট চার্জকে এই বিন্দুতে নিয়ে আসো, এই বিন্দুতে নিয়ে আসলে পজিটিভ 1 ইউনিট চার্জকে যদি আমি নিয়ে আসি তাহলে এই প্লাস চার্জটা এই প্লাস চার্জকে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণের বিরুদ্ধে আমি সরণ ঘটাচ্ছি, তাহলে বলের বিরুদ্ধে সরণ ঘটানো মানে কি, কার্য করা। তাহলে এই অসীম দূরত্ব থেকে এইখানটায় আনতে গেলে, আধানটাকে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হবে তাকে বলা হবে এই বিন্দুর তড়িৎ বিভব, অর্থাৎ W = Q × V
বা v ইকুয়ালস টু w বাই q। আমি কি বলেছি q এর মানটা কত 1 ইউনিট চার্জকে আনছি, তাহলে এই ভ্যালুটা যদি 1 হয়ে যায় তাহলে w ইকুয়ালস টু কি হচ্ছে দেখো v হচ্ছে। তার মানে যে পরিমাণ কার্য হচ্ছে আধান থেকে আনতে গেলে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটাই হচ্ছে ওই বিন্দুর কি তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব ইকুয়াল টু কৃতকার্য বাই আধান। এবং প্রসঙ্গক্রমে বলে রাখি তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। স্কেলার রাশি কাকে বলে, যেই ভৌত রাশি শুধুমাত্র মান থাকে কোনো দিক বা অভিমুখ থাকে না তাকে বলা হয় স্কেলার রাশি। তাহলে তড়িৎ বিভবের যদি মাত্রাটা বের করতে হয় তাহলে কিভাবে করব বা একক দেখো w ইকুয়াল টু কি q ইনটু v। তাহলে v ইকুয়াল টু ভোল্টেজ ইকুয়াল টু w বাই q। এখন কার্যের একক হচ্ছে জুল, আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে এখান থেকে কি লেখা যায় 1 ভোল্ট, বিভবের একক হচ্ছে ভোল্ট, তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম্ব COULOMB। তাহলে কি লেখা যায় এখান থেকে 1 জুল সমান সমান 1 কুলম্ব ইনটু 1 ভোল্ট। এটা কিন্তু একটা গাণিতিক সম্পর্ক যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে 1 জুল মানে কি 1 জুল মানে হচ্ছে 1 কুলম্ব ইনটু 1 ভোল্ট। ওকে, তাহলে বিভবের একক এবং মাত্রাটা আমরা বের করি। তাহলে বিভব v সমান সমান কি w বাই q। এখন w মানে কি w মানে হচ্ছে কার্য, কার্যের একক কি জুল আর আধানের একক কুলম্ব। তাহলে এর একক কি হবে জুল বাই কুলম্ব অথবা ভোল্ট। এইবার যদি আমরা মাত্রাটা নির্ণয় করি তাহলে দেখি মাত্রাটা কি বের হচ্ছে। তাহলে দেখো তড়িৎ বিভবের মাত্রা w ইকুয়াল টু q ইনটু v। তাহলে v ইকুয়ালস টু w বাই q। এখন w মানে কি w মানে হচ্ছে কৃতকার্য, তাহলে কৃতকার্য মানে কি বল ইনটু সরণ, আর আধানটা আধানই থাক qই থাক। তাহলে বলের মাত্রা হচ্ছে ml t টু দি পাওয়ার -2। s মানে হচ্ছে সরণ, সরণ মানে একটা দূরত্ব বোঝায়, তাহলে দূরত্বকে ইংরেজিতে আমরা লেন্থ বলবো, তাই এর ডাইমেনশন হবে l, মাত্রা হবে l। আর মনে রাখবে আধানের মাত্রা q ইকুয়াল টু সর্বদা it হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখবো it, i ফর কারেন্ট এন্ড t ফর টাইম। তাহলে এটা আমরা হিসাব করে দেখি কি দাঁড়াচ্ছে m l স্কয়ার t টু দি পাওয়ার -2 i বাই t। তাহলে t টু দি পাওয়ার কত আছে 1 আছে, কিছু নেই মানে 1টা উপরে উঠলে -1 হয়ে যাবে। তাহলে -2 -1 করলে কত হবে -3 m l স্কয়ার t টু দি পাওয়ার -3। আর i টু দি পাওয়ার কত হবে কিছু নেই মানে 1, তাহলে উপরে উঠলে কত হবে -1। তাহলে কি হলো m l স্কয়ার t টু দি পাওয়ার -3 i -1। এটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা, যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। তো যদি তোমাদের এরকম মাত্রা দেয় পরীক্ষায় কখনোই এগুলো মুখস্থ করবে না, মুখস্থ করলে কিন্তু কোনোদিন পারবে না, কারণ এত পরিমাণ মাত্রা আছে, মাত্রা মুখস্থ রাখা সম্ভব না। মাত্রা যখনই দেবে যদি মনে থাকে তো ভালো, না হলে কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে দেবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে এটা ক্যালকুলেশনটা করে নিতে পারো। আচ্ছা দেখি এরপরে কি আছে, এরপরে আছে বিভব পার্থক্যের পরিমাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে বিভব পার্থক্য কি দেখো, দুটো বিন্দু যদি বিভব আলাদা আলাদা হয়, ধরো একটা আমার কাছে আছে a বিন্দু আর একটা আছে b বিন্দু। তাহলে a বিন্দু আছে একটা আর একটা আছে b বিন্দু। এখন ধরলাম যে a বিন্দুর বিভব হচ্ছে va এবং b বিন্দুর বিভব হচ্ছে vb। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত হবে, ধরলাম va ইজ গ্রেটার দ্যান vb, a বিন্দুর বিভব b বিন্দুর বিভবের থেকে বেশি। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য হবে va vb, এর v va vb। এটা আরো সহজভাবে বলি, ধরো দুটো বিন্দু আছে, একটা বিন্দুর ভোল্টেজ কত 7 ভোল্ট আর একটা বিন্দুর ভোল্টেজ কত 2 ভোল্ট। তাহলে আমাকে বললো a বিন্দু এবং b বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য কত। তাহলে বিভব পার্থক্য কত হবে, বড়টা থেকে ছোটটাকে বাদ দিয়ে দাও, তাহলে বিভব পার্থক্য বেরিয়ে গেল। তাহলে বিভব পার্থক্য কত হয়ে গেল 5 ভোল্ট। তাহলে এইভাবে আমরা দুটো বিন্দুর মধ্যে কিন্তু বিভব পার্থক্য নির্ণয় করতে পারি। ঠিক আছে, আচ্ছা একটু আগে আমি একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে w ইকুয়াল টু q ইনটু v। তাহলে এখান থেকে লেখা যায় w ইকুয়াল টু q ইনটু vb মাইনাস va। এর মানে কি, এর মানে হচ্ছে ধরো আমি একটা আধানকে a বিন্দু থেকে b বিন্দুতে নিয়ে যাব, তাহলে a বিন্দুর বিভব কত va, b বিন্দুর বিভব কত vb। তাহলে a থেকে b তে নিয়ে যাচ্ছি আধানটাকে, তাহলে এখানে বিভব পার্থক্য যদি vb মাইনাস va হয় তাহলে কার্য ইকুয়াল টু কি আধান ইনটু বিভব। তাহলে বিভব পার্থক্য কত vb মাইনাস va। তাহলে w ইকুয়াল টু কি হবে qvb মাইনাস qva, বা এটাও লিখলে চলে। এখান থেকেও কিন্তু আমরা বিভব পার্থক্যের ডেফিনেশন তৈরি করতে পারি। ঠিক আছে, তড়িৎ বিভবের c
সিজিএস একক হচ্ছে স্ট্যান্ড ভোল্ট, তড়িৎ বিভবের সিজিএস একক হচ্ছে স্ট্যান্ড ভোল্ট আর এসআই একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, তো স্ট্যান্ড ভোল্ট আর ভোল্টের মধ্যে যদি আমরা সম্পর্ক বের করতে চাই তাহলে কিন্তু আমরা সম্পর্কটা বের করতে পারবো। তো বিভবের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্কটা লিখে দেওয়া রয়েছে, কিন্তু সম্পর্কটার প্রমাণটা নেই। তাহলে প্রমাণটা আমি করে দিচ্ছি, দেখো W কি Q × V। তাহলে কার্যের একক কি, কার্যের এসআই একক হচ্ছে জুল, আধানের এসআই একক হচ্ছে কুলম্ব এবং বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। ওকে, তাহলে 1 জুলকে যদি আমি আর দিয়ে প্রকাশ করি তাহলে 1 জুল মানে কত 10⁷ আর, এটা আমরা ক্লাস 9 এ পড়েছিলাম। 1 কুলম্ব মানে কত 3 × 10⁹ ESU, এটা আমরা আজকে বললাম, ইনটু কি লেখা যায় 1 ভোল্ট। তাহলে এখান থেকে কি আসবে দেখো, R/ESU যদি আমি করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এই 3 টাকে আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, একদিকে হিসাব করি 10⁷, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হবে 10⁹ ঠিক আছে। আচ্ছা, আর এদিকে হলো আর 3 × 10⁹, 9টাকে এদিকে নিয়ে আসলাম, 3টা গুণে ছিল তাহলে এদিকে আসলে ভাগে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো R/ESU = 1 ভোল্ট। তাহলে এখান থেকে দাঁড়াবে তোমার 1/3 × 10⁹ -7 R/ESU = 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখো R/ESU মানে কি, R/ESU মানে হচ্ছে স্ট্যান্ড ভোল্ট, জুল পার কুলম্ব মানে হচ্ছে ভোল্ট। তাহলে R/ESU মানে কি স্ট্যান্ড ভোল্ট। তাহলে 1/3 × 10⁻², এখানে আসবে স্ট্যান্ড ভোল্ট = 1 ভোল্ট। তাহলে আসবে 1/3 × 10² মানে 100, তাহলে 300 স্ট্যান্ড ভোল্ট আসলে 1 ভোল্ট। তাহলে পরের লাইনটা 300 কে এদিকে নিয়ে যাই তাহলে কি আসবে 1 স্ট্যান্ড ভোল্ট = 300 ভোল্ট। তাহলে হয়ে গেল যে 300 ভোল্ট মানে হচ্ছে 1 স্ট্যান্ড ভোল্ট, তাই ইএসইউ বা স্ট্যান্ড ভোল্টটা অনেক বেশি হয়। তাহলে আরেকবার বুঝিয়ে দিই, 1 স্ট্যান্ড ভোল্ট = 300 ভোল্ট কেন হলো, কারণ দেখো W = Q × V, কার্যের একক হচ্ছে জুল, আধানের একক কুলম্ব, বিভবের একক ভোল্ট। জুলকে যদি আমি আর দিয়ে প্রকাশ করতে চাই সিজিএস এ তাহলে 1 জুল মানে 10⁷ আর, 1 কুলম্ব মানে 3 × 10⁹ ESU আর 1 ভোল্ট মানে 1 ভোল্ট। তাহলে 10⁷ আছে, 10⁹ আছে, 10⁷ থাকলো, 10⁹টাকে আমি নিচে নিয়ে আসলাম, 3টাকে নিচে নিয়ে আসলাম। এবার কি করলাম, 10⁷টাকে নিচে নিয়ে আসলাম, তাহলে সূচকের নিয়মে 9 - 7 হয়ে যাবে, 9 - 7 মানে কত 2, তাহলে আসবে 3 × 10² মানে 100, তাহলে 3 × 100 মানে হচ্ছে 300। তাহলে R/ESU জুল পার কুলম্ব মানে ভোল্ট, আর সিজিএস হচ্ছে R/ESU মানে স্ট্যান্ড ভোল্ট। তাহলে এখানে স্ট্যান্ড ভোল্ট চলে আসলো, তাহলে 300 টাকে এদিকে নিয়ে গেলে কি হবে 1 স্ট্যান্ড ভোল্ট = 300 ভোল্ট। তাহলে আমি চলতড়িৎ চ্যাপ্টারের প্রথম যে পার্টটা রয়েছে তোমাদের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, তড়িৎ আধান, কুলম্বের সূত্র, এই পার্টটা নিয়ে আলোচনা করলাম। পরের দিনে তড়িৎ চালক বল এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে।